ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। দর্শক, স্পোর্টস লাইভে আমরা আছি। শুরুতেই একটা ব্রেকিং নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি, যিনি অলরেডি দায়িত্ব পালন করছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে তিনি নিযুক্ত আগে থেকেই ছিলেন, এখনও আছেন এবং আগামী 1 থেকে 1.5 মাসের জন্য যেহেতু নির্বাচনী ইশতেহারটা ঘোষণা হয়ে গেছে, আমরা ধরে নিতে পারি যে ক্রীড়াঙ্গনের বর্তমান অভিভাবক কিন্তু এই মুহূর্তে তিনি। এর আগে দর্শক আমরা গতকালই দেখেছিলাম যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এতদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন, তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং পরবর্তী সময়ে আজকে কিছুক্ষণ আগেই আমরা যেমনটা জানতে পেরেছি যে আসিফ নজরুল তার নাম ঘোষণা করা হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে। দর্শক, আমরা সেই আপডেটটা দিয়েই শুরু করলাম। এবারে আমরা একটু বিপিএল এর আপডেটে যেতে চাই। বিপিএলে অংশ নিতে না পারা 9 ক্রিকেটার অপরাধী নয়, তারা অভিযুক্ত। বিপিএলকে ফিক্সিং মুক্ত রাখার সাবধানী পদক্ষেপ হিসেবে তাদের বাদ দেওয়া হয়েছে, এমনটাই বলছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। তবে কেবল মৌখিক অভিযোগের ভিত্তিতে 9 ক্রিকেটারকে বিপিএল থেকে সরানো হয়নি, প্রমাণ করার মতো দালিলিক প্রমাণ আছে বলে দাবি করেছেন বোর্ডের আইনজীবী মাইনেম রহমান। একটা রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং সেই জায়গাটাতেই মূলত সমস্যার জায়গা যেখানে হয়েছে বা কনফিউশনের জায়গাটা যেখানে তৈরি হয়েছিল মূলত সেটা হচ্ছে যে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম সংবাদ মাধ্যমে বহুদিন ধরেই ঘোরাঘুরি করছিল এবং পরবর্তী পর্যায়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়ালি বেশ কয়েকজন ক্রিকেটারকে আমরা দেখতে পেরেছিলাম বা জানতে পেরেছিলাম যে বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন, তাদের নাম ঘোষণা করা হয়েছিল যে বিপিএলে তারা অংশগ্রহণ করতে পারছেন না বা বিপিএলে তারা অংশগ্রহণ করতে পারবেন না। এবং এই সমস্ত ক্রিকেটারদের মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলা বেশ কিছু ক্রিকেটারের নামও ছিল। তখন থেকেই এই ব্যাপারটা নিয়ে একটা কনফিউশন বিরাজ করছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডটা আসলে ক্ষেত্রে কি, তারা কি অভিযুক্ত নাকি তাদের অভিযোগ প্রমাণিত। আজকে হঠাৎ করে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি যে অ্যালেক্স মার্শাল তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন এবং এই ব্যাপারটা নিয়ে সামগ্রিকভাবে পুরো ব্যাপারেই এবং সব কিছু মিলিয়ে যেমনটা আমরা দেখতে পেয়েছি, জানতে পেয়েছি, সব কিছু মিলিয়ে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে একটা প্রেস কনফারেন্সও হয়েছে এবং প্রেস কনফারেন্স হওয়ার পর পরবর্তী সময় সাংবাদিকরা জিজ্ঞেসও করেছিলেন যে আসলে এই ক্রিকেটার যারা আছেন সেই ক্রিকেটাররা তারা কি দেশের ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ কি না। সব কিছু মিলে একটা কনফিউশন ছিল এবং সেই কনফিউশনটাকে পরবর্তী সময় ক্লিয়ার করা হয়েছে। অন্যদিকে দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা যখন আপনাদের সঙ্গে কথা বলছি সেই সময়টাতে একটা ফিক্সচার আমার হাতে চলে এসেছে এবং সেই ফিক্সচারটা হচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফিক্সচার। এবং ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে অলরেডি আগামী 13 তারিখ কিন্তু ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের যারা ক্রিকেটার আছেন তারা একটা মানববন্ধন বা কোনো একটা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, কিন্তু এরই মাঝে সিসিডিএম অর্থাৎ ক্রিকেট কন্ট্রোল অফ ঢাকা মেট্রোপলিস, যারা সিসিডিএম নামে পরিচিত, যারা ঢাকা লিগ করার জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিযুক্ত, তারা কিন্তু একটা ফিক্সচার দিয়েছেন এবং 20টা দলকে সঙ্গে নিয়েই তারা এই ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফিক্সচারটাকে দিয়েছেন। তবে এখানে প্রশ্নের জায়গাটা এখানে উদ্রেক হচ্ছে এভাবে যে তারা তো দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা ক্লাব কি সেই জায়গাটায় আসবে? প্রত্যেকটা ক্লাব কি তারা খেলতে চাচ্ছেন? সামগ্রিকভাবে এই ব্যাপারগুলো কিন্তু অনেক প্রশ্নের উদ্রেক করে। আমরা চেষ্টা করছি আমাদের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন, তার সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা দেখতে চাই যে তারা কি মনে করছেন এই ব্যাপার নিয়ে। তবে তার আগে দর্শক, যেমনটা আমি শুরুতে জানিয়েছিলাম যে বিপিএলে অংশ নিতে না পারা যারা 9 ক্রিকেটার আছেন তারা কি আসলেই অভিযুক্ত নাকি তাদের অভিযোগ প্রমাণিত, এই সকল বিষয় নিয়ে যে একটা কনফিউশন বিরাজ করছিল, সেই কনফিউশনের আদলে আলটিমেটলি কি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টেটমেন্টটা কি, অ্যালেক্স মার্শাল তিনি কি বলছেন, কি মনে করছেন, এই ব্যাপার নিয়ে একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স আমরা দেখেছিলাম এবং আমাদের হাতে একটা রিপোর্ট এই মুহূর্তে আছে, সেই রিপোর্টটা আমরা দেখে আসবো।
ফিক্সিং করেছেন এমন সন্দেহে বিপিএল এর এবারের আসরের অকশন লিস্ট থেকে বাদ পড়েন 9 ক্রিকেটার। অভিযোগ প্রমাণিত হবার আগেই বিপিএল গভর্নিং কাউন্সিলের এমন সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছেন এনামুল হক বিজয় সহ বাদ পড়া অনেকেই। শরণাপন্ন হয়েছেন আদালতেরও। ঘটনার রেশ অনেকটাই কেটে যাচ্ছিল, কিন্তু এমন সময় বৃহস্পতিবার বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ও বোর্ডের আইনজীবী মাহিন MR রহমান করলেন সংবাদ সম্মেলন। নতুন করে ব্যাখ্যা দেয়া হলো কেন বাদ পড়েছেন এই ক্রিকেটাররা। যে 9 ক্রিকেটারকে বিপিএল থেকে প্রত্যাহার করা হয়েছে তারা এখনো অপরাধী নয়, তারা সন্দেহভাজন। বিপিএল এর আগামী আসরকে সুরক্ষিত রাখতে এটা একটা সতর্কতামূলক পদক্ষেপ। ফর দ্য টাইম বিং, আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি, ফর দ্য টাইম বিং এই 9 জনকে ক্রস চেক করা হয়েছে এবং এই একজনকে পাওয়া গেছে দেখে 9 জনকে এক্সক্লুড করা হয়েছে। যমুনার প্রশ্ন ছিল কেন কেবল সামনে এলো ক্রিকেটারদের নাম? যেসব কর্মকর্তা অফিসিয়াল যুক্ত ছিলেন ফিক্সিং কাণ্ডের সাথে, তাদের তালিকা কেন প্রকাশিত হলো না? আমরা কারো নাম ফর্মালি ডিক্লেয়ার করিনি, করবো না। অ্যাজ হি সেড, ইটস আ লাইভ ইনভেস্টিগেশন। এখানে আমরা কারো নাম ডিক্লেয়ার করবো না। এটা নন ক্রিকেটাররাও ইনভলভ উইদিন দ্য টিম অর হুএভার, এবং তাদেরকে এই আসন্ন 12 বিপিএলে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। যে কোনো পেশাদার ক্রিকেট ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমের এরিয়ার শক্ত প্রোটোকল থাকে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইল ফোনের ব্যবহার। মিডিয়া ম্যানেজার, টিম ম্যানেজার ও বিশেষ ক্ষেত্রে ডাক্তার কেবলমাত্র ফোনের ব্যবহার করতে পারেন, সেটাও ব্যক্তিগত কিংবা সামাজিক কাজে নয়, ম্যাচ সংক্রান্ত জরুরি বিষয়ে। কিন্তু বাংলাদেশে গেল 2 বছরে অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হয়েছে এই নিয়ম, বলছেন মার্শাল। তবে বিপিএল এর আগামী আসরে এই নিয়ম মানতে বাধ্য করা হবে দলগুলোকে। ক্রিকেট ম্যাচে ফিক্সিং এর অন্যতম প্রধান কারণ হতে পারে অসাধু ব্যক্তির হাতে টিমের মালিকানা যাওয়াটা। তাই তো বিপিএল এর আগামী আসরের 6 ফ্র্যাঞ্চাইজিকে নিবিড় পর্যবেক্ষণের কথা বলছে ইন্টিগ্রিটি ইউনিট। আমার অতীত অভিজ্ঞতা বলে খারাপ ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফিক্সিং এর অন্যতম কারণ। তাই আমরা সাবধানী। বিপিএল এর প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, তাদের আয়ের উৎস, কোথায় কত টাকা খরচ হচ্ছে, সবকিছু। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, অ্যালেক্স মার্শালের কথা আমরা শুনছিলাম এবং তিনি বলছিলেন যে আলটিমেটলি এই ব্যাপারে যেই কনফিউশনগুলো ক্রিয়েট হয়েছে, সেই কনফিউশনগুলোর এগেইনস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান কোন জায়গায়। আমরা কথা বলছিলাম মোহাম্মদ মিথুন, বাংলাদেশের জাতীয় ক্রিকেটার এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট। মিথুন ভাই আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন টেলিফোনে। আমি যতদূর জানি যে মিথুন ভাই অন দ্য ওয়েতে আছেন, ঢাকায় তিনি ব্যাক করছেন, এরকম একটা অবস্থা। তার সঙ্গে যুক্ত হওয়া মিথুন ভাই, আপনার সঙ্গে যতক্ষণে আমি যুক্ত হচ্ছি ততক্ষণে আমি একটা ফিক্সচার পেয়েছি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের, যেখানে 20টা দলকে সঙ্গে নিয়েই সিসিডিএম ফিক্সচারটাকে তারা ডিক্লেয়ার করেছে। আমার একটা প্রশ্নের জায়গা মিথুন ভাই, সেটা হচ্ছে দিন শেষে মাঠে যদি ক্রিকেট খেলা না হয়, ভুক্তভোগী তো ক্রিকেটাররাই। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা পক্ষ এক কথা বলছে, আবার বাইরে যারা আছেন তারা আরেক কথা বলছেন। এই সব কিছু মিলিয়ে দিন শেষে ভুক্তভোগী কিন্তু ক্রিকেটাররাই। আমার প্রশ্নের জায়গাটা মিথুন ভাই, প্রথমত লাস্ট কদিন আগে যে আমরা একটা মিটিং দেখলাম, পরে প্রেস কনফারেন্স দেখলাম, কোয়াবের তরফ থেকে এই পুরো বিষয়টা সর্ট আউট করার জন্য আপনাদের কোনো সাজেশন ছিল কিনা? এটা ডেফিনেটলি আমরা এটা নিয়ে অনেক লম্বা সময় কাজ করেছি। সেটা হচ্ছে ক্লাব, ক্রিকেট বোর্ড, দুই পক্ষের সঙ্গে আমরা বসার চেষ্টা করেছি। তাদের সঙ্গে আমরা ফেস টু ফেস মিটিং করেছি, তাদের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করেছি। তো একটা পর্যায়ে আর আমরা ফার্স্ট ডিভিশনের প্লেয়ারদের সাথে কন্টিনিউ কানেক্টেড ছিলাম। তাদের কিভাবে আমরা তাদের ইস্যুগুলো আমরা তুলে ধরতে পারি। আলটিমেটলি ঠিক ফার্স্ট ডিভিশন না, এটা টোটাল ঢাকা লিগ নিয়ে কাজ করেছি। কারণ ফার্স্ট ডিভিশন না হলে কোনোটাই হবে না। কারণ আপনি অবশ্যই জানেন যে ঢাকা লিগটা একটা চেইনের মতন, আপনার থার্ড ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার লিগ পর্যন্ত। তো একটা পর্যায়ে আমরা জিনিসটা উপলব্ধি করেছি যে যেই সমস্যাটা চলছে এটা সমাধান হওয়ার না এই মুহূর্তে, এটা অন্যদিকে মন নিয়েছে, যেটা ক্রিকেট বোর্ডও কনভিন্স করতে পারছে না ক্লাবগুলাকে, ক্লাবগুলাও আসবে না, ওনারাও ডিটারমাইন্ড। কিন্তু আমাদের ইস্যু ছিল যে ক্লাব আসুক আর না আসুক, খেলা তো বন্ধ থাকতে পারে না। ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্লাবগুলার যে ইস্যু, সেটা নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে প্লেয়াররা। এখানে বোর্ডেরও কিছু হবে না, এখানে ক্লাবগুলোরও কিছু হবে না, ক্ষতিগ্রস্ত হবে একমাত্র ক্রিকেট এবং ক্রিকেটাররা।
তো সেটা নিয়ে আমরা লম্বা সময় কাজ করার পরে যখন বুঝেছি এটা সমাধান পাবো না, তখন আমরা ফার্স্ট ডিভিশন প্লেয়ারদের সঙ্গে আলাপ করেছিলাম যে এটা কিভাবে বিকল্প কোনো কিছু করা যায় কিনা। তখন আমরা আপনারা জানেন ওয়েস্টিনে আমাদের সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা মিটিং হয়েছিল, সেখানে কিছু ক্লাবের অফিসিয়ালরাও ছিলেন, তো ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে আমরা ক্রিকেট বোর্ডকে একসময় আমরা অফার করি যে যদি ক্লাবগুলা নাই আসে একেবারে, তাহলে যেন এই যে প্লেয়ারগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে এই টিমগুলা অংশগ্রহণ করছে না, এই প্লেয়ারদের যেন দায়িত্ব ক্রিকেট বোর্ড নেই, তাদের খেলা এবং ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলা সেটার সিকিউরিটি যেন ক্রিকেট বোর্ড থেকে এমন কিছু অ্যারেঞ্জ করা হয় যেন তাদের ক্ষতিপূরণ যেন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন মিডিয়াতে এসেও বুলবুল ভাই কিন্তু উনি বলেছেন যে আমরা এই ক্লাবগুলো যদি আসলেই না আসে তাহলে আমরা বিকল্প কোনো ব্যবস্থা করব এই প্লেয়ারদের জন্য আর্থিকভাবে, এবং খেলার ব্যবস্থা আমরা করে দিব। তো এই হচ্ছে লাস্ট আপডেট আমার কাছে। আর এখন পর্যন্ত তো ফার্স্ট ডিভিশন খেলা আমরা সবাই দেখছি শুরু হয়নি, নেক্সট ডেট আছে 14 তারিখে। তো আমরা আশা করছি যে কিছু একটা অবশ্যই ভালো একটা কিছু হবে। মিথুন ভাই, এই জায়গাটা থেকে আমার প্রশ্নের জায়গাটা, আপনি যেমনটা বললেন যে আপনাদের তরফ থেকে একটা প্রপোজাল দেয়া হয়েছিল যে দিন শেষে ক্ষতিগ্রস্ত তো ক্রিকেটাররাই হচ্ছে, তো মাঠে যাতে খেলাটা থাকে তাদের দায়িত্বটা যাতে ক্রিকেট বোর্ড নেয়। এবং আমরা পরবর্তী সময় ফারুক ভাইকেও দেখলাম তিনি বলছিলেন যে যদি এক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হয় তাহলে বিসিবি হয়তো বা অন্য কোনো নতুন টুর্নামেন্টও আনতে পারে বা অন্য কোনো নতুন ফরম্যাটে কিছু করতে পারে। এরই মধ্যে মিথুন ভাই আমরা দেখলাম যে 13 তারিখ খুব সম্ভবত প্রথম বিভাগ ক্রিকেটাররা তারা কোনো একটা কর্মসূচি দিয়েছে, হয়তোবা তারা মানববন্ধন বা এরকম কোনো কিছু। তাহলে ওই কমিটমেন্ট নিয়ে আসার পরে এখন প্রথম বিভাগ ক্রিকেটাররা কেন এই পদক্ষেপ নিচ্ছেন? সেই জায়গায় জটিলতাটা কোথায়? ক্রিকেট বোর্ড কি তাহলে দায়িত্ব নিচ্ছে না, এরকম কিছু কি হয়েছে? দেখেন, আমরা তো তারপরে আর এমন কোনো ইনফরমেশন পাইনি যে ক্রিকেট বোর্ড তারা অস্বীকৃতি জানিয়েছেন তারা এটা করবেন না। তারা তো আমাদের সাথেও জিনিসটা কমিটমেন্ট করেছেন এবং মিডিয়াতেও এসে কমিটমেন্ট করেছেন। আমার সঙ্গে এমন কোনো কথা হয়নি বা এমন কোনো ইনফরমেশন আমার কাছে নাই যেটা ক্রিকেট বোর্ড সেটাকে ডিনাই করেছেন। এখন ফার্স্ট ডিভিশনের প্লেয়ার যারা এখন যেতে চাচ্ছে সেটা আমিও শুনেছি, কিন্তু এই বিষয়টা আমাদের কোআপ থেকে আমরা কোনো কিছু করিনি। এটা কোনো আমাদের স্টেপ না, এটা সম্পূর্ণ ওরা ব্যক্তিগতভাবে তাদের মধ্যে করেছে। হ্যাঁ, প্রথমবার যখন তারা মানে একটা আন্দোলন করতে চেয়েছিল তখন আমরা সাথে ছিলাম ওদের, এবং আমরা জিনিসটা এমন ভাবে হ্যান্ডেল করেছি যে আগে আমরা আলোচনা করে সমাধান করতে পারলে আমরা কেন হার্ড লাইনে যাব। তো আলোচনা করার পরে আমরা যেদিন ফাইনালি যে আলোচনাটা হয়েছে সেই দিন আমি দেখেছি ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা ওখানে ম্যাক্সিমাম ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাই উপস্থিত ছিলেন। আমি যদি ভুল না করি তারা 10 থেকে 15 জন ফার্স্ট ডিভিশনের সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তো তারা এই ইয়েটা হওয়ার পরে তারাও আমি দেখেছি তারাও স্যাটিসফাইড ছিলেন। এখন তারপরে কি হয়েছে এটা আমার জানা নাই, যে তারপরে ওরা কি কারণে ইনসিকিউর ফিল করছে বা এর মাঝখানে এমন কি ইনফরমেশন আছে যেটার কারণে তারা ইনসিকিউর ফিল করছে, এই ব্যাপারে আসলে আমার সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। আমাকে শুধুমাত্র কালকে প্রিন্স যে হচ্ছে আমাদের বিভিন্ন ইনফরমেশন থাকলেও ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এই প্লেয়ারদের সাথে শেয়ার করতো, ও আমাকে একটা ফোন করে বলেছে যে তারা আসলে যেতে চাচ্ছে। তো এখানে আসলে কেউ যদি যেতে চায় আমার বাধা দেওয়ার সেই রাইটসটা নাই। সবার এখানে ব্যক্তি স্বাধীনতা আছে, বাট আমি শুধু এতটুকু বলতে পারি এটা আমাদের কোআপ থেকে এই ধরনের কোনো স্টেপ নেওয়া হচ্ছে না বা এই ধরনের কোনো দেওয়া হয়নি। মিথুন ভাই, লাস্ট কোয়েশ্চেন আমার, সেটা হচ্ছে যে আপনার জন্য ব্যক্তিগতভাবে কিংবা কোয়াবের জন্য বিষয়টা অনেকটা বিব্রতকর কিনা? কারণ এন্টায়ার ইকোসিস্টেমে এই ধরনের ঘটনা যদি ঘটে সেটা
আপনি একজন ন্যাশনাল ক্রিকেটার, আপনি এখনও খেলছেন, আমাদের দেশকে সার্ভ করেছেন, এখন আপনি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবেও আছেন। এই যে একটা বিষয়ে কথাবার্তা হলো, তারপর অনেকটা ওভারটেক করে আরেক ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, সামগ্রিকভাবে পুরো ইকোসিস্টেমটা একটু বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে কিনা আপনাদের জন্য? হ্যাঁ, আপনি অবশ্যই এটা আমরা আসলে টোটাল ক্রিকেটটাকে একটা ছাতার নিচে আনতে চেয়েছিলাম, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। এবং প্রথম যেই তারা যেই স্টেপটা নিতে চেয়েছিল, সরি, তাদেরকে ওই সময়টা থামানোর একটাই উদ্দেশ্য ছিল যে একটা চেইন অফ কমেন্টস থাকা উচিত এবং একটা ছাতার নিচে আমরা সবাই এক কিভাবে হতে পারি, ন্যাশনাল টিমের প্লেয়ার থেকে শুরু করে একটা থার্ড ডিভিশন প্লেয়ার পর্যন্ত আমরা সবাই কিভাবে এক ছাতার নিচে থাকতে পারি। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে বা কোনো একটা আর কি কোনো একটা পক্ষ তারা যদি ছাতার নিচ থেকে বের হয়ে যেতে চায়, সেটা আসলে কাউকে জোর করে ধরে রাখার রাইটস তো আমাদের নাই। আমরা মিথুন ভাই, এটা কি আপনার কাছে মনে হয় কেউ উস্কে দিচ্ছে বাইরে থেকে? ঠিক আমার কাছে ভাইয়া সত্যি টু বি অনেস্ট আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নাই যে কি হচ্ছে না হচ্ছে। জিনিসটা হচ্ছে যে আমার মাধ্যমে কোনো একটা বিষয় হলে সেটার ব্যাপারে আমার কাছে ইনফরমেশন থাকতে পারে, বাট আমার অগোচরে যদি কোনো কিছু হয় বা আমার কোনো কমেন্টস এর বাইরে যদি কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে তো আসলে সেই ব্যাপারটা আমার জানার কথা না। মিথুন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে দর্শকরাও বুঝতে পেরেছে আপনার অবস্থানের জায়গাটা, এবং আপনি অবশ্যই একটা ছাতার নিচে সবাইকে এনে পুরো বিষয়টাকে একটা সমাধানের চেষ্টা করেছিলেন, সেই এফোর্টটাও আমরা দেখেছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য যমুনা স্পোর্টসে। দর্শক, মোহাম্মদ মিথুন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। অন দ্যাট নোট, একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, স্টে টিউন। যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দলের এমন পারফরম্যান্স ধরে রাখতে ঘরোয়া লিগের পাশাপাশি ইন্টারন্যাশনাল ম্যাচ বাড়ানোর তাগিদ দেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম। হকির এই অর্জনকে ঘিরে খেলাটির ব্র্যান্ডিং বাড়ানোর পরিকল্পনা ফেডারেশনের। প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে অংশগ্রহণ এবং প্রথমবারই বাজিমাত। ভারতের তামিলনাড়ুতে এবারের আসরে পুরো বিশ্বে নিজেদের আগমনী বার্তা দিয়ে রাখল লাল সবুজরা। গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার পর প্রথমবারের মতো আয়োজিত চ্যালেঞ্জার্স ট্রফি জিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় যুব হকি দল। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে ছিলেন আমিরুল ইসলাম। 6 ম্যাচে 5 হ্যাট্রিকে 18 গোল করে তাক লাগিয়েছেন পুরো বিশ্বকে। এই ধারাবাহিকতা ধরে রাখতে ঘরোয়া লিগ নিয়মিত মাঠে গড়ানোর তাগিদ দেন আমিরুল। আমাদের লিগটা সবচেয়ে বেশি জরুরি, যে লিগের কোনো বিকল্প নাই। যে প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ, এই টুর্নামেন্টগুলো যখন হবে তখন বিদেশি যারা টপ লেভেলের প্লেয়ার তাদের সাথে আমরা খেলবো এবং তাদের থেকে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো, এবং সেক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশের হকির কালচারটাই আমি মনে করি চেঞ্জ হয়ে যাবে। শিষ্যদের এমন পারফরমেন্সের প্রশংসা ঝরেছে কোচ সেগফ্রিড আইকম্যানের কণ্ঠে। Everybody worked very, very hard. ছেলেরা দারুণ খেলেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে সকলের সমান সহযোগিতা দরকার। কম সময়ের প্রস্তুতিতেও তারা প্রমাণ করেছে নিজেদের যোগ্যতা। If someone couldn't do it, যুব হকি দলের এমন সাফল্যের পর ব্র্যান্ডিং নিয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। অনেক কর্পোরেশন আছে, ব্যাংক আছেন, যেনারা হয়তো বা এরকম করে রেজাল্টের অপেক্ষা ছিলেন। তো আমরা কিছু কিছু জায়গায় আলাপ অলরেডি শুরু করছি, কেন এটা তো মুখে মুখে বললে হবে না, এটা একটা প্রজেক্টে যেতে হবে। তো আশা করি হয়তো জানুয়ারি মাসের মধ্যে আমাদের হয়তো একটা পাবো। 15 ডিসেম্বর চ্যালেঞ্জার ট্রফি জয়ী দলকে সংবর্ধনা দেবে ফেডারেশন। সেখান থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।